এই আলোচনা সভা শেষ পর্যায়ে দীর্ঘক্ষণ ধরে আমরা আলোচকদের বক্তব্য শুনেছি এবং জনগণের সংগ্রামের যে পথ, জনগণের হাতে ক্ষমতা নেয়ার যে পথ, সেই পথটা যে গণ অভ্যুত্থান, সেটা জুলাই গণ অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আগে এই দেশে গত 16 বছরে 3টা নির্বাচন, আপনারা জানেন 2014, 2018, 2024, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনার জন্য শেখ হাসিনার সরকার গদিতে বসেছিল। যদিও এই জন্য তাকে সংবিধান সংশোধন করতে হয়েছে। পঞ্চদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, সেটাকে বাতিল করে দিতে হয়েছে ক্ষমতাকে কক্ষিগত করার জন্য। এখন এই নির্বাচনের মাধ্যমে যে হাতে ক্ষমতা আসে, এটাই জনগণকে এদেশের শাসক শ্রেণী শিখিয়ে এসছে সবসময়। এই জুলাই অভ্যুত্থানের আগে আমাদের সঙ্গে জাতীয় মুক্তি কাউন্সিলের সঙ্গে সরকার বিরোধী আন্দোলনের জন্য এখানে বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। সরাসরি না হলেও তারা অনানুষ্ঠানিকভাবে আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়েছিলেন। গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ তারা এসেছিলেন আমাদের সাথে, আমাদের অফিসেই আলোচনায়। আমরা সেদিন কিন্তু পরিষ্কার বলেছিলাম যে আপনারা যে পথে হাঁটছেন, এই পথে শেখ হাসিনার পতন হবে না এবং ওই তত্ত্বাবধায়ক সরকারও হবে। জনগণের হাতে ক্ষমতা আনতে হলে এখানে একটা গণ অভ্যুত্থানের দরকার। কিন্তু আপনারা মুখে গণ অভ্যুত্থান বক্তৃতায় বলেন, কিন্তু গণ অভ্যুত্থানের জন্য যে সংগ্রাম, যেভাবে সংগঠন আন্দোলনের কর্মসূচি সাজাতে হয়, সেই দিকে আপনারা হাঁটছেন না। আপনারা বড় পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছেন যে কিভাবে শেখ হাসিনার সরকারের উপরে চাপ প্রয়োগ করে এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা যায়। আপনাদের স্মরণে আছে সর্বশেষ বিএনপির একটা সমাবেশ হয়েছিল 28 অক্টোবর, এবং সেখানে হামলা হয়েছিল তাদের সমাবেশে। তো সেই সময়ও কিন্তু বিএনপির লোকজন নেতৃবৃন্দ সেটা প্রতিরোধ করার জন্য কোনো আহ্বান জানান নাই 2023 সালে। ফলে এই পরিস্থিতিগুলো আমরা নিজেরা এর মধ্যে ছিলাম, পর্যবেক্ষণ করছিলাম। তো আমাদের দিক দিয়ে এইটা একটা ধারণা ছিল না, এটা আমাদের একটা, আমরা বলবো যে আমরা ইতিহাস থেকে এই শিক্ষাটা নিয়েছিলাম যে গণ অভ্যুত্থানই হচ্ছে এখানে পথ। এটা আমরা 90-এর দশকে দেখেছি, সামরিক জান্তা বিরোধী আন্দোলনের 80-র দশকে। এখন অভ্যুত্থানটা কখনো পরিকল্পিত হয় না, এটা একটু বলা দরকার। আপনি আগের থেকে বলতে পারবেন না যে গণ অভ্যুত্থান করতে যাচ্ছে, এটা বলা যাবে না। কিন্তু অভ্যুত্থানের পরিস্থিতি আছে কিনা সমাজের গর্বে, সেই বিষয়টা এখানে আলোচনা গুরুত্বপূর্ণ। আজকে সময় কম, এই ব্যাপারে আমি এইটুকুই বলবো, আলোচনা কিছুটা করলেও, যে এই ব্যাপারে আমাদের প্রয়াত সভাপতি কমরেড বদরুদ্দীন ওমর, তিনি দীর্ঘদিন ধরে এর উপরে আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন যে 1972 সনে এখানে যে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, আমরা বলি 71-এর স্বাধীনতা সংগ্রাম, কিংবা আমরা বলি 71-এর জনযুদ্ধ, কিংবা আমরা বলি 71-এর মুক্তিযুদ্ধ। আপনারা চিন্তা করে দেখবেন, নতুন প্রজন্মের যারা, পুরনো যারা আছেন, যে আসলে 71 সনে কি ঘটেছিল। 71 সনে বাংলাদেশে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সেই যুদ্ধের সময় আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান, তাদের ভূমিকা কি ছিল, কমিউনিস্টদের কি ভূমিকা কি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সোভিয়েত ইউনিয়ন, পাকিস্তান রাষ্ট্র, ভারত রাষ্ট্র, কার কি ভূমিকা ছিল। এই ভূমিকাগুলো যদি আমরা বিশ্লেষণ করি এবং আমাদের জনগণের ভূমিকা যদি আমরা দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন যে ব্যাপকভাবে মানুষ মুক্তিযুদ্ধে যোগদানের জন্য, তরুণরা, কৃষকের সন্তানরা, সাধারণ মানুষ, তারা কিন্তু ছুটে গিয়েছিল সীমান্ত পেরিয়ে। দেশের ভেতরে যেমন তারা প্রতিরোধ করেছিল প্রথম পর্যায়ে, ইপিআর কি পুলিশ কি ছাত্র যুব জনতা, বাংলাদেশে ভিতরে থেকে যখন আওয়ামী লীগের লোকেরা পালিয়ে গিয়েছিল ভারতে, কিংবা শেখ মুজিবুর রহমান বাড়িতে বসে আত্মসমর্পণ করেছিলেন, সেই সময় কিন্তু দেশের ভিতরেই প্রতিরোধ গড়ে তুলেছিল সেনাবাহিনীর অফিসাররা, কিংবা সিপাহীরা, পুলিশের সদস্যরা, জনগণ এবং কমিউনিস্ট বিপ্লবীরা, তারাও অনেক অঞ্চলে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এই ইতিহাসের এই জায়গাটা কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কোন সরকার
প্রকৃত ইতিহাস সামনে আসতে দেয়নি। কারণ এই ইতিহাস যদি আসে তাহলে বাংলাদেশের শাসক শ্রেণীর যারা নেতা তাদের অনেকের চেহারা সেখানে উন্মোচিত হয়ে পড়বে, শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলোর ভূমিকা উন্মোচিত হয়ে যাবে। এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পর এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা আপনারা জানেন, যে এখানে নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, এখানে কিন্তু শোষণ বন্ধ হয়, বৈষম্য বন্ধ হয়। এখন বাংলাদেশ প্রতিষ্ঠার পর এখানকার সমাজে যে অবস্থা ছিল, সেই সমাজে কিন্তু যে নির্যাতন হতো, আগে পাকিস্তান আমলে যে নির্যাতন হতো, শোষণ হতো, বৈষম্য হতো, সেটাকে আমরা একটা ব্যাখ্যা দিতে পারতাম যে আমরা বাঙালি, পূর্ব বাংলার মানুষ, আমাদের উপরে জাতিগত নিপীড়ন হচ্ছে, এটা আমরা বলতে পারতাম পাকিস্তান আমলে। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমরা তো বেশিরভাগই বাঙালি, এই দেশ তো বাঙালিদের দেশ, শাসক জাতি বাঙালিরা, তাই তো? তাহলে শাসক জাতি যদি বাঙালি হয় তাহলে সেই নির্যাতন কারা করছে? বাঙালি শোষকরা করছে, বাঙালি সম্পত্তি মালিকরা করছে, লুটেরারা করছে, দুর্নীতিবাদরা করছে। এই শাসক শ্রেণী বিরোধী যে দ্বন্দ্ব, বিরুদ্ধে যে দ্বন্দ্ব, সেই শ্রমজীবী জনগণের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে অবলম্বন করে কখনোই বাংলাদেশের রাজনীতিকে সামনে আসতে দেওয়া হয়নি। শ্রমিক শ্রেণী যে শ্রেণীগতভাবে শোষণ হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আপনারা চিন্তা করে দেখেন, সাম্প্রতিক কালে এই যে ভবন ধসে হাজার হাজার শ্রমিক মারা গিয়েছে, সেই রানা প্লাজা, সেই তাজরিন আগুনে পুড়ে বোমের মতো গলে গেছে। জুরাইনে কবরস্থানে গিয়ে দেখবেন নাম নাই। গত 20 বছরে, সে 80-র দশক থেকে এই পর্যন্ত যদি আমরা ধরি, গত 40 বছরে এই গার্মেন্টসে বা শিল্প কারখানায় আগুনে পুড়ে ভবনে ধসে কত শ্রমিক মারা গিয়েছে। তাহলে বাংলাদেশের জনগণের যে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে এই যে জনগণের হাতে যে ক্ষমতার যে পথ, সেই জনগণের মধ্যে তো একটা বিভক্তি হয়েছে। জনগণের সে ঐক্য নেই। আগে যেমন ছিল, পাকিস্তান বলে জাগো জাগো বাঙালি জাগো, হ্যাঁ, আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এখন বাঙালি এক হবে কি করে? এখন তো বাঙালির মধ্যে সালমান রহমান আছে, এস আলম আছে, বসুন্ধরা আছে, সিটি গ্রুপ আছে। এই যে কদিন আগে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, তিনি বিভিন্ন বড় বড় গ্রুপকে নিয়ে তিনি বসলেন। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাগুলো তারা নেবেন, তারা চালাবেন, সেই দরবার বসলো এখানে। আমরা তো জিজ্ঞাসাই করতে পারি, এগুলো তো জাতীয় সম্পদ।